জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ 4 বিকল্প প্রস্তাব। ভোটের আগে সাংবিধানিক আদেশ কার্যকর চায় জামায়াত। মৌলিক সংস্কারের জন্য আদালতে যাওয়ার পরামর্শ বিএনপি। ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে, এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে না বলে, সেটা একটা লেজিটিমেসি আসবে। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে উইথ অ্যামেন্ডমেন্ট, কিন্তু এটাকে ডিক্লাইন করার কোনো সুযোগ এখানে আছে বলে আমি মনে করি না। রোজার আগে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা, তরুণরা ভোট কেন্দ্রে আসবে বলে আশাবাদ। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক, রেলপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। যানজটে সীমাহীন ভোগান্তি, কালো কর্মসূচির ঘোষণা। তারা 3 দফা সম্পূর্ণই অযৌক্তিক দাবি স্থাপন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা এই ব্লকের কর্মসূচি পালন করেছি। আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছি। আলোচনার সাপেক্ষে যদি না সমাধান করে, অনেক গাড়িওয়ালারা, রাস্তার যাত্রীওয়ালারা এরা কি করবে? ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদের সাক্ষ্য। হত্যায় জড়িত বাহিনীর সদস্যদেরও বিচারের আওতায় আনার দাবি। সাবেক প্রধানমন্ত্রীর আরও 2টি লকার জব্দ। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের প্রতিনিধি দলে যাচ্ছেন বিএনপি, জামায়াত এবং এনসিপির 4 নেতা। সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করবেন ডক্টর ইউনূস। ঐকমত্য কমিশনের আলোচনাকে অসম্মান করে রাজপথে কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী সহ কিছু দল। পাল্টা কোনো কর্মসূচি নয়, বরং নির্বাচন সামনে রেখে জনগণের কাছে যাচ্ছে বিএনপি। একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে এমন কর্মসূচি কিনা সেই প্রশ্ন উঠেছে জনমনে। আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে জামায়াতের অনীহাও স্পষ্ট হয়েছে বলে মনে করেন আমির খসরু। আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি, চলছে সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদ তৈরিতে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ মুহূর্তের তোড়জোড়। সেই সভায় অংশ নেওয়ার পাশাপাশি 5 দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক কয়েকটি দল। তাই এখন রাজনীতির আলোচনায়। সমসাময়িক এসব বিষয় নিয়েই রাজধানীর বনানীর হোটেল সারিনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এমন কর্মসূচি অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি অসম্মান। আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলো জনগণের কাছে যাবে, ঐক্যমত হয়নি ওইটাও জনগণের কাছে যে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে, তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই, আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান তার মানে কি? তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। পরিবর্তিত পরিস্থিতিতে পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই আন্দোলনের কর্মসূচি কিনা এমন প্রশ্ন তোলেন আমির খসরু। যে কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি। জামাত সহ অন্যান্য দলগুলোর এমন কর্মসূচিকে বিএনপি চাপ মনে করছে না বলেও জানান দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। চাপের তো কোনো প্রশ্নই আসছে না। আমরা তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা তো নির্বাচনে কর্মকাণ্ডে নেমে গেছি। আমাদের প্রতিটি এলাকায় আমাদের নেতা কর্মীরা নির্বাচনী কর্মকাণ্ডে ইতিমধ্যে নেমে গেছে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে। সেখানে মাঠ দখল করতে হলে আপনাকে জনগণের কাছে ভোটের মাধ্যমে মাঠ দখল করতে হবে। ঐকমত্য কমিশনে দাবি পূরণ হয়নি বলে রাজপথে কর্মসূচি দেয়া অযৌক্তিক, অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। যারা কর্মসূচি দেয় নাই তাদেরও তো অনেক দাবি আছে যেটা ঐক্যমতের মধ্যে পূরণ হচ্ছে না, তাহলে সবাই এখন কর্মসূচিতে নামবে নাকি? সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
কিছু মহল এখনও ভোট বিলম্বিত করার চেষ্টা করছে, তবে অন্তর্বর্তী সরকার সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সাথে বৈঠকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রমজানের আগেই নির্বাচন হবে এবং এটি দেশের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। আগামী নির্বাচনে তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দিতে আসবে বলেও আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, 15 বছরেরও বেশি সময় পর অনেকেরই এটিই হতে যাচ্ছে প্রথম ভোটদান। 1 ঘণ্টাব্যাপী আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও আলোচনা হয়। বাংলাদেশে আশ্রিত 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য আরও সহায়তা দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিশেষ করে সহায়তা ঘাটতির কারণে বন্ধ হয়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালু করতে সাহায্যের আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে বলে মন্তব্য করেন এক ডাচ এমপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে বসে শেখ হাসিনা এবং তার পরিবারের কোনো সদস্য ভোট দিতে পারবেন না। ইসি সচিব আখতার আহমেদ জানান, যাদের এনআইডি লক থাকে তারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারেন না। এর আগে গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের নির্দেশনায় শেখ হাসিনা এবং তার পরিবারের 10 সদস্যের এনআইডি লক করা হয়। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন রেহানা সিদ্দিক, শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকির বিচার সহ 7 দফা দাবিতে আগামীকালও দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে 7 রাস্তার অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সমস্যা সমাধানে 6 সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বুধবার সকাল 11:15টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তার মোড়ে অবস্থান নেয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শিক্ষার্থীদের সমাগম। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে 7 রাস্তার মোড়ে জড়ো হতে থাকে তারা। দাবি আদায়ে স্লোগানে মুখর হয় চারপাশ। প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকিদাতাদের শাস্তি, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের 3 দফা দাবির পক্ষে সব কার্যক্রম বন্ধ সহ নানা দাবি তুলে ধরেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আমাদের উপসাগরীয় প্রকৌশল 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য বরাদ্দ। এখানে বিএসসিরা অযৌক্তিকভাবে আমাদের দাবির বিরুদ্ধে তারা কাজ করতেছে। আমাদের মধ্যে থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মাত্র 5 জন থাকতেছে, তাদের পক্ষ থেকে থাকতেছে 17 জন 30 জনের মধ্যে। তো এবার এটা কখনোই একটা সমকমিটি হতে পারে না। আমাদের যে ডিগ্রি ইঞ্জিনিয়াররা তারা কৃত্রিম একটা সংকট সৃষ্টি করছে, কারণ একটা সলভ ইস্যুকে ইস্যু বানিয়ে নিয়ে আসছে। এটা আমাদের একটা মীমাংসিত ইস্যু। এটা মোটামুটি 150 বছরের ইস্যু, যেটা তারা আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য এটা করতেছে। দিনের ব্যস্ত সময়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে থমকে যায় যান চলাচল। এতে 7 রাস্তার মোড় থেকে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে যানজট। ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারীরা। জরুরি কোনো পণ্যবাহী গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স এগুলো পারাপার হতে তারা হেল্প করেছে। আজকের মতো তারা আন্দোলন শেষ করে তারা চলে গিয়েছে তাদের ক্যাম্পাসে। দুপুরের দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। সংবাদ ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ পলিটেকনিক ইনস্টিটিউটের অভিমুখে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাকতার ও দহন কর্মসূচি পালন করবে। প্রকৌশলী অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কর্মসূচি ঘোষণা দিয়ে তেজগাঁওয়ের সড়ক ছেড়ে ক্যাম্পাসে চলে যান শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে প্রকৌশলে বিএসসি ডিগ্রিধারীদের 3 দফা ও ডিপ্লোমাধারীদের 7 দফা দাবি পর্যালোচনা করে 3 জন করে মোট 6 সদস্যের কমিটি করার কথা জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। তো এই 6 জন, এই 6টা কমিটির ওনারা কাজ করবেন যাতে এই যেটা বললাম যে যাতে একটা সেতু করা যায়, পারস্পরিক বিরোধী যে আছে সেটার মধ্যে কোথায় একটা একমত হওয়া যায়, ওই অনেকটা জাতীয় ঐক্যমত্য কমিশনের মতো। কমিটির সুপারিশ না আসা পর্যন্ত জনগণের ভোগান্তি করে কোনো আন্দোলন বা কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানান উপদেষ্টা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার বাইরে 7 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে ও সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখায় দেখা দেয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী প্রকৌশলীর পদ সংরক্ষণ সহ ৭ দফা দাবিতে গাজীপুরের জয়দেবপুর সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। চৌরাস্তায় গিয়ে অবরোধ করেন মহাসড়ক। এ সময় বিক্ষোভকারীরা বলেন, যারা কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং অযৌক্তিক দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছি। আমার যে ১০ম গ্রেড, এটা ১৯৭৮ সাল থেকে ছিল, এখনো থাকবে। ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে যে মীমাংসিত বিষয় আছে, সেই মীমাংসিত বিষয় ছাড়া আপনারা অন্য বিষয় নিয়ে আলোচনা করুন। মীমাংসিত বিষয় নিয়ে অন্য কোনো ধরনের সিদ্ধান্তে আপনারা আসবেন না। অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ কয়েকটি রুটে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পরিবহন চালকদের। মানাতে চড়ছি 11:30 12টার দিকে চড়ছি, এখন বাজে 3টা হেনে। এই নেস্তি তো আধা ঘন্টা মনে না কেন, 2 ঘন্টা তো আমার হেনে কেটে গেল। এদের কি চাওয়া পাওয়া? এরা যদি জাগা মতন যাইয়া আলোচনার সাপেক্ষে যদি না সমাধান করে, অনেক গাড়িওয়ালারা, রাস্তার যাত্রীওয়ালারা এরা কি করব? টাঙ্গাইলে রাবনা বাইপাস এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। দেখা দেয় দীর্ঘ যানজট। ঘণ্টা দুয়েক পর সেনাবাহিনী শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার বড় ভাইরা তারা 3 দফা সম্পূর্ণই অযৌক্তিক দাবি স্থাপন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা এই ব্লকের কর্মসূচি পালন করেছি। অনেক রিকোয়েস্ট করলাম, অনেক মা বোন অসুস্থ আছে, কিন্তু কেউ কথা শোনে না। ৭ দফা দাবি আদায়ে ময়মনসিংহে ঢাকা বাইপাস মোড়ে অবস্থান নেন কারিগরি শিক্ষার্থীরা। এতে ঘণ্টাখানেক 6 জেলার সাথে বাস চলাচল বন্ধ থাকে। বরিশালে ঢাকা কুয়াকাটা মহাসড়কের চৌমাথা এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। যান চলাচল বন্ধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গোপালগঞ্জ ও পটুয়াখালীতেও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দিনাজপুর ও ফেনীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের অনুরোধে রেল লাইন থেকে সরে যান আন্দোলনকারীরা। এছাড়া রংপুর, সিলেট, খুলনা, চট্টগ্রাম, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। ৭ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ যেসব বাহিনীর সদস্যরা জুলাই হত্যায় জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। বাহিনীর কথা বলে কেউ যেন পার না পায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ৪৭তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি। এর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের 2 দিনব্যাপী জেরা শেষ হয়। বুধবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সবশেষ সাক্ষী হিসেবে গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের প্রথম দিনের সাক্ষ্য নেয় ট্রাইব্যুনাল। সাক্ষ্যতে 2008 সালে কোটা আন্দোলন, 2019 সালের ডাকসু নির্বাচন, সবশেষে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ, ছাত্রলীগের দমন নিপীড়নের বর্ণনা দেন নাহিদ ইসলাম। বলেন, জুলাই আন্দোলনে কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগের নেতারা বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শিক্ষার্থীদের উপর ব্যাপক নির্যাতন চালায়। বাড্ডা, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, এরকম ঢাকা সহ দেশের সব জায়গায় কিন্তু যখন নেমে এসেছিল পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছে। সেই সময় 18 তারিখ এবং 19 তারিখ পাশাপাশি যোগ দিয়েছিল ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এবং সেই নির্বিচার গুলিতে আমাদের আন্দোলনকারীদের প্রচুর ছাত্র জনতা সেই সময় শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন। সেই ঘটনাগুলো আমরা বলেছি। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় সন্তুষ্টি জানালেও জুলাই হত্যাকাণ্ডে বিচারিক আদালতে চলমান কয়েকশো মামলা, আসামিদের জামিন নিয়ে ক্ষোভ জানায় নাহিদ ইসলাম। বলেন, আওয়ামী লীগ ছাড়াও সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ যে সকল বাহিনী জুলাইয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার করতে হবে। গুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে। আমি নিজে অভিযোগ দিয়েছি, ডিজিএফআই যেসব অফিসাররা আমাকে তুলে নিয়ে গেছে বা হেনস্থা করা হয়েছে। এছাড়াও যারা সেনাবাহিনীর বিভিন্ন অফিসার, র্যাবে যারা ছিল, ডিজিএফআইতে যারা ছিল, তারা যেই নেতিবাচক ভূমিকা গুমের ঘটনা এবং জুলাই গণ অভ্যুত্থানে পালন করেছে, আপনারা রামপুরা বাড্ডার ঘটনায় দেখেছেন বিজিবির একজন যে আর্মির অফিসার, এদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা হচ্ছে না। ফলে ট্রাইব্যুনালের কাছে এবং আদালতের কাছে, সরকারের কাছে আমাদের কিন্তু আবেদন থাকবে যে অপরাধী যে তাকে যাতে বিচারের আওতায় নয়, সে কোন বাহিনীর,
সেটা যাতে দেখা না হয়। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দেয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দির ওপর 2 দিন ব্যাপী জেরা শেষ হয়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো, সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে। সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন। শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে। ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে, উনি হাজত খেটেছেন। সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষ্য দিয়েছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানো হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গোপন খবরের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও 2টি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার নামে থাকা 751 এবং 753 নম্বর লকার দুটি আজ দুপুরের পর জব্দ করা হয়। শেখ হাসিনা কর ফাঁকি দিয়েছেন কিনা তা খতিয়ে দেখতেই পদক্ষেপ বলে জানায় এনবিআর। এর আগে গত বুধবার পূবালী ব্যাংকে থাকা আরও একটি লকার এবং 2টি হিসেব জব্দ করেছিল রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল। সেখানে 2টি হিসেবে পাওয়া যায় 56 লাখ টাকা। জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 7 উপদেষ্টার পাশাপাশি এবার সরকার প্রধানের সফর সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 4 রাজনীতিক। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, নির্বাচন আসন্ন, রাজনীতিকরাই দেশ চালাবেন, তাই তাদের প্রতিনিধি দলে যুক্ত করা হয়েছে। অন্যান্য জায়গার মতো নিউ ইয়র্কে সরকার বিরোধী কোনো বিক্ষোভ হলেও বাংলাদেশের কিছু করার নেই উল্লেখ করে তৌহিদ হোসেন দাবি করেন, নিউ ইয়র্ক পুলিশ এমন পরিস্থিতি সামাল দিতে সক্ষম। 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বসছে বিশ্ব নেতাদের বার্ষিক সভা জাতিসংঘ সাধারণ পরিষদ। এতে যোগ দিতে 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবার বহুপাক্ষিক এই আয়োজনে বাংলাদেশ প্রতিনিধি দলে থাকছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আক্তার হোসেন ও বিএনপির অপর নেতা হুমায়ুন কবির। 4 জন রাজনীতিবিদ যাচ্ছেন। এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে, কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলে অংশভুক্ত করছি। এর আগে লন্ডনে প্রধান উপদেষ্টার সফরকালে তাঁর প্রেস সচিব, এছাড়াও প্যারিসে আইন উপদেষ্টা এবং সবশেষ লন্ডনে তথ্য উপদেষ্টাকে অপদস্থের চেষ্টা করা হয়। নিউ ইয়র্কে এমন কিছুর আশঙ্কা সরকার করছে কিনা বা তা হলে মোকাবেলায় কি পদক্ষেপ তা জানতে চান সাংবাদিকরা। পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারেরও নেই। আমি আসলে খুব আশঙ্কা করছি না, কারণ যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তারা তাদের বিস্তর অভিজ্ঞতা, এবং আশা করছি যে কোনো মিসহ্যাপ ঘটবে না। তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, ওদেরও নেই। 30 সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো জাতিসংঘে বসছে উচ্চ পর্যায়ের সভা। মূলত বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিয়ে এ উদ্যোগ জাতিসংঘের। এ থেকে রোহিঙ্গা সংকট সমাধানের পথনকশা পাওয়ার আশা করছে সরকার। এই উচ্চ পর্যায়ের সভা থেকে যেন রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের একটি কার্যকর ও সময়বদ্ধ পরিকল্পনা উঠে আসে। মূল অধিবেশনের বাইরে জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সহ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথেও ও আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। 2 অক্টোবর দেশে ফিরবেন তিনি। এর সাথে আরো অ্যাড হতে পারে, আবার কোনো কারণে কোনোটা বাদও পড়ে যেতে পারে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঋণ পেলেই প্রকল্প, এই নীতি থেকে সরে এসেছে সরকার। ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
একনেক সভা শেষে তিনি বলেন, দেশি বিদেশি স্বার্থ গোষ্ঠীর কারণেই বেড়েছে প্রকল্প ব্যয়। আগামীতে খাস জমিতে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। এডিপি বাস্তবায়নে ধীর গতির কারণ খুঁজতে আগামী সপ্তাহে হবে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। এলডিসি উত্তরণ হলে ঋণ প্রাপ্তি কঠিন হবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। সভায় উন্নয়ন প্রকল্প গ্রহণে কিছু অসঙ্গতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। থমকে আছে উন্নয়ন কাজ। দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হলেও বাড়ছে না বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। অর্থবছরের প্রথম 2 মাসে এডিপি বাস্তবায়ন 2.5%-রও কম। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে এডিপি বাস্তবায়ন চিত্র তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে আসে বেশ কয়েকটি সিদ্ধান্ত। এডিপি বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের কাছে হতাশা প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, ঋণ পেলেই আর প্রকল্প নেওয়া যাবে না, খাস জমিতে হবে প্রকল্প বাস্তবায়ন। এবারের এডিপির বাস্তবায়ন পহেলা 2 মাসে গত বছরের থেকেও কম। বৈঠক ডেকেছি যেখানে আমরা এডিপি বাস্তবায়নের অগ্রগতি কেন হচ্ছে না এগুলো নিয়ে আলাপ করব। তথ্য সংগ্রহ করে দেখা হবে যে বাংলাদেশে সব জায়গা মিলে কত খাস জমি অব্যবহৃতভাবে পড়ে আছে। ঋণ পাওয়া গেলেই ঋণ নেওয়া হবে। 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাবে বাংলাদেশ। তখন সহজ শর্তে মিলবে না ঋণ। পরিকল্পনা উপদেষ্টা জানান, একজনের নামের কাজ অন্যজন করতে পারবে না। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো কাছ থেকে সহজ শর্তে, কম সুদে, এগুলোকে বলে সহজ শর্তের ঋণ, এই ঋণগুলোর সুবিধা আর পাবো না। গ্যাস সংকট কাটাতে 1,500 কোটি টাকা ব্যয়ে মূল্যায়ন ও কূপ খনন প্রকল্প অনুমোদন দেয় একনেক। অনুমোদন হয় উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী আশ্রয় প্রকল্প। তথ্য আপা প্রকল্প চলবে আরও 1 বছর। অনুসন্ধান, কূপ খনন এবং বিভিন্ন পর্যায়ে, এগুলো অনুসন্ধান পর্যায়ে আছে, যেগুলো অনুসন্ধান হয়ে গেছে সেগুলো কূপ খনন পর্যায়ে আছে প্রকল্প। সেটা পাশ করা হয়েছে। 4,653টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে আছে, সেগুলো আগের। সভায় অনুমোদন দেওয়া হয় 13 প্রকল্প, ব্যয় হবে 8,333 কোটি টাকা। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে এই পুরো একনেক সভা করে তো মন ভালো করে যেতে পারলাম না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সম্ভাব্যতা যাচাই ছাড়া ডেমো ট্রেন এবং ইঞ্জিন ক্রয়ের নামে 900 কোটি টাকা ক্ষতি সাধনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এই অভিযোগে রেলের সাবেক 2 ডিজি সহ 10 জনের নামে মামলা করেছে সংস্থাটি। এছাড়াও ঋণের নামে 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের চেয়ারম্যান সহ 43 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 2013 সালে 30 বছরের স্থায়িত্ব ধরে চীন থেকে 650 কোটি টাকায় 20টি ডেমো ট্রেন কেনে রেল কর্তৃপক্ষ। দুদকের তথ্য অনুযায়ী কেনার 5-6 মাসের মধ্যেই ডেমো ট্রেন বিকল হতে শুরু করে। আরামের পরিবর্তে ভোগান্তির প্রতীক হয়ে ওঠা ডেমো ট্রেনগুলো 3 বছর আগে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। দুদকের এজাহার অনুযায়ী সম্ভাব্যতা যাচাই ছাড়াই অকার্যকর ডেমো ট্রেন কেনা হয়েছিল। এতে সরকারের ক্ষতি হয়েছে প্রায় 600 কোটি টাকা। এ অভিযোগে সাবেক ডিজি তহিদুল আনোয়ার চৌধুরী সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে রেলের 10 ইঞ্জিন ক্রয়ে 322 কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগের প্রমাণও পেয়েছে প্রতিষ্ঠানটি, দিয়েছে মামলার অনুমোদন। এতে আসামি করা হয়েছে সাবেক ডিজি শামসুজ্জামান সহ 3 জনকে। 598 কোটি 84,17,000 টাকার ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় জনাব মোহাম্মদ তহিদুল আনোয়ার চৌধুরী, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে, জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন, প্রকল্প পরিচালক এবং সাবেক প্রধান যান্ত্রিক প্রকৌশলী সহ মোট 7 জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। আসামি করা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 43 জনকে। মঞ্জুরকৃত 670 কোটি টাকার মধ্যে 363 কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস ও প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।
এদিন ২৮ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সঙ্গীত শিক্ষকের জায়গায় সরকারকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এর ব্যতিক্রম হলে দেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বিকেলে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবিতে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সম্মেলনে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি 5 দফা প্রস্তাব উত্থাপন করে। এর মধ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা এবং 2025 সালের গেজেটে প্রকাশিত শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে আলাদা নিয়োগ প্রক্রিয়া রাখার দাবি জানানো হয়। নায়েবে আমির সতর্ক করে বলেন, প্রস্তাব মানা না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। বাংলাদেশের 18 কোটি মানুষকে সেভাবে গড়ে তোলার জন্য প্রাথমিক স্তরে অবশ্যই ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এই আওয়াজ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেমন উঠবে, সারা দুনিয়ার আনাচে কানাচে সকল জায়গায় উঠবে ইনশাআল্লাহ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল দাবির সমালোচনা করেছে আইন ও সালিশ কেন্দ্র। এক বিবৃতিতে এই সংগঠনটি জানায়, এই ধরনের দাবি বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত। বিষয়টি সাংস্কৃতিক অধিকারের জন্য ক্ষতিকর বলেও অভিহিত করেছে সংস্থাটি। আইন এবং সালিশ কেন্দ্র বলছে, এই ধরনের নিয়োগ বাতিলের দাবি সমাজে বিভেদ এবং ঘৃণা ছড়ানোর ইচ্ছাকৃত প্রচেষ্টা। সংবিধানের উদ্ধৃতি দিয়ে এতে আরও বলা হয়, প্রতিটি নাগরিকের তাদের সংস্কৃতি চর্চা এবং শিল্প ও সাহিত্যে অংশগ্রহণের অধিকার রয়েছে। বাংলাদেশ একটি রাজনৈতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ, যেখানে সঙ্গীত ও শিল্প, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সামাজিক আন্দোলন এবং সকল গণতান্ত্রিক সংগ্রামের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল বলে বিবৃতিতে জানানো হয়। বলা হয়, সঙ্গীত শিক্ষা কেবল বিনোদনের উৎস নয়, বরং মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা, সৃজনশীলতা এবং সহনশীলতা বৃদ্ধির একটি উপায়ও। এই ঐতিহ্য রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব এবং সামাজিক সম্প্রীতির পূর্ব শর্ত বলে উল্লেখ করে আইন ও সালিশ কেন্দ্র। সন্ধ্যা বাংলাদেশে এবার নেব আরেকটা ছোট্ট বিরতি, ফিরে এসে জানাবো, নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, জানালেন শ্রম উপদেষ্টা। আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরাতে অঙ্গীকারবদ্ধ সরকার। এবারও দুর্গাপূজা সম্পূর্ণ নির্বিঘ্ন এবং উৎসবমুখর হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর একটি পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। এ সময় সনাতন ধর্মের নেতারা বলেন, 5 আগস্টের পর থেকে একটি গোষ্ঠী হিন্দু সম্প্রদায়কে উস্কে দেওয়ার অপচেষ্টা করছে। তারা বলেন, এদেশের হিন্দুরা বেশ শান্তিতেই আছে। সামনে বাঙালি সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে চলছে তোড়জোড়। এবার সারা দেশে প্রায় 33,000 মণ্ডপে চলবে দুর্গার বন্দনা। প্রস্তুতি কেমন চলছে তা দেখতে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি জানান, এবার পূজা হবে আরও উৎসবমুখর, কোনো শঙ্কাও নেই। গতবারের চেয়েও এবার পূজা আরও ভালোভাবে হবে, এটা খুব উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে। আপনার বাইরের কথায় কোনো কান দিবেন না, এটা যেন ভালোভাবে হয়ে যায়। এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার। উপদেষ্টা বলেন, দুর্গাপূজা উপলক্ষে গত বছর 4 কোটি টাকা দিয়েছিল সরকার, এবার তা বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। পূজা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। গত 15 বছর ছিল 2 কোটি টাকা সরকার দিত, কিন্তু এবার কিন্তু সরকার 5 কোটি টাকা সরকার দিচ্ছে। এরপরও যদি কোনো রকমের কোনো ধরনের থাকে, প্রয়োজন থাকে, আমরা অবশ্যই দেখব। দুর্গোৎসব ঘিরে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে দাবি করেছেন সনাতন ধর্মের নেতারা। তারা বলেন, 5 আগস্টের পর থেকে একটি গোষ্ঠী নানাভাবে সনাতন ধর্মের মানুষদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। 5 তারিখের পরে আমরা খবর পেয়েছি পঞ্চগড় থেকে হাজার হাজার হিন্দু ভারত চলে যাচ্ছে। সেটা কিন্তু ফেক নিউজ ছিল, মিথ্যা নিউজ ছিল। পঞ্চগড়ের দেবশ্বরী মন্দির ভেঙে চুরমার করে ফেলেছে, গিয়ে দেখেছি কোনো কিছু হয় নাই। সুন্দর বাংলাদেশের পথে আমরা কিন্তু চলছি। এই জায়গায় যাতে আমরা বিভ্রান্ত না হয়। শুভেন্দু
বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। আগামী 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। 28 সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে দেবী কৈলাস থেকে পদার্পণ করবেন মর্তে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আর কোনো রোহিঙ্গাকে নতুন করে আশ্রয় দেবে না বাংলাদেশ, বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ সরকার, জানিয়েছেন শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনায় তিনি কথা বলেন। জানান, অন্তর্বর্তী সরকার আশা করছে আগামী বছর রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে পারবে, তবে আন্তর্জাতিক সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তাই কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে সরকার। কবি ও চিন্তক ফরহাদ মাজহার বলেন, রোহিঙ্গা সমস্যা কেবল একটি আন্তর্জাতিক সমস্যা নয়, বরং এটি একই সাথে রাজনৈতিক, সামরিক এবং ভূ রাজনৈতিক সমস্যা। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নারায়ণগঞ্জের চাষারায় ইজি বাইক এবং অটো চালকদের সাথে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন 20 জন। সকালে দফায় দফায় চলে এই সংঘর্ষ, পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ক্ষুব্ধ হয়ে প্রায় 4 ঘন্টা লিংক রোড অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে ইজি বাইক এবং অটো চালকরা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এ সময় চালকরা অভিযোগ করেন, অটো এবং ইজি বাইক নিয়ে চাষারা মরে গেলে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা গাড়ির চাকা লোহার রড দিয়ে ফুটো করে দেন। অনেক শিক্ষার্থী চালকদের উপর হামলাও চালায় বলে জানান তারা। এদিকে চালকদের বিরুদ্ধে ট্রাফিক আইন না মানার অভিযোগ করেন ছাত্ররা। এ বিষয়ে কিছু বলা হলে নিয়মভঙ্গকারীরা শিক্ষার্থীদের উপর চড়াও হয় বলে দাবি স্বেচ্ছাসেবকদের। সন্ধ্যা বাংলাদেশ এবার নিচ্ছে আরেকটা বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরে এসে জানাবো। প্রবল বন্যায় বিপর্যস্ত ভারতের 2 প্রদেশ। একদিনে উত্তরাখণ্ড এবং হিমাচলে 18 জনের মৃত্যু, আটকা পড়েছেন কয়েক হাজার মানুষ। আবুধাবি ছাড়ল বাংলাদেশ দল। টাইগারদের অপেক্ষা এখন দুবাইয়ের টিম হোটেলে। প্রায় 150 কিলোমিটার দূরে এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ হবে লাল সবুজদের। আফগান ম্যাচের সেরা পারফর্মার নাসুম বলছেন, কপালে যা আছে তাই হবে। ভাবতে চান না আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে। সুযোগ পেলে আবারও সেরাটা দেয়ার অপেক্ষায় এই বাঁহাতি স্পিনার। আবুধাবি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত। আবুধাবিতে বাংলাদেশ দলের টিম হোটেল পার্ক রোটানার বাইরে রোদ গরমে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের হাঁসফাঁস অবস্থা। বাড়তি নিরাপত্তার কারণে হোটেলের গা ঘেঁষা যাবে না, অপেক্ষা নাসুম আহমেদের। অবশেষে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার সঙ্গে নিয়ে এলেন আফগান বধের অন্যতম নায়ক নাসুমকে। সিদ্দিকুল্লাহ অটলকে ইনিংসের প্রথম বলেই ফিরিয়ে জয়ের ভিতটা গড়েছিলেন তিনি। পরে তুলে নেন জাদরানকেও। সম্প্রতি প্রত্যাবর্তনের গল্প লিখেছেন পাকিস্তান আর নেদারল্যান্ড সিরিজেও। এবার এশিয়া কাপের মঞ্চেও সুযোগ পেয়ে বাজিমাত এই বাঁহাতি স্পিনারের। শুরুতেই উঠল সেই প্রসঙ্গ। ফিরে এসে ম্যান অফ দ্য ম্যাচ এইটা না, আমি কিন্তু লাস্ট ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। আর আমার টিমের যখন যাকে প্রয়োজন, এটাও হতে পারে আমাদের টিম প্ল্যানিং বা ট্যাকটিক্সও হতে পারে এগেনস্ট টিম নিয়ে। তো ওইটার কারণে তো ওইগুলা নিয়ে আমরা কোনো আপ অ্যান্ড ডাউনে আমরা মেন্টালি সবসময় রেডি থাকি যে যখন খেলবে তখন ভালো খেলারই চেষ্টা করবে। বৃহস্পতিবার রাতে শ্রীলঙ্কার জন্য প্রার্থনা ছাড়া নিরুপায় বাংলাদেশ। আফগানরা হারলে লঙ্কানদের সঙ্গী হয়ে শেষ চারে যাবে লিটন দাসের দল। এমন অবস্থায় ভাগ্যের দিকে তাকিয়ে টাইগাররা প্রস্তুত মানসিকভাবে। যারা ভালো খেলবে ওরাই জিতবে। স্পেসিফিক ভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না। যেটা লেখা আছে কপালে ওইটাই হবে। লাল সবুজের দল শেষ চারে খেলার সুযোগ পেলে একাদশ যেমনই হোক লড়াইয়ে কমতি থাকবে না নাসুমদের। সেরা কম্বিনেশনের জন্য আপত্তি নেই ডাগ আউটে বসে থাকতেও। বিশ্বাস রাখছেন নিজেদের পরিকল্পনায়। সত্যি কথা বলতে আমি সবসময় রেডি থাকি খেলার জন্য। যখনই সুযোগ আসে চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। এবং আলহামদুলিল্লাহ অনেক সময় হয়, অনেক সময় হয় না। বাট এটার জন্য আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আমি যে এইভাবে পারফর্ম করতে পারি। অনিশ্চয়তা আর স্বপ্ন মনে ধারণ করে আবুধাবি ছেড়েছে বাংলাদেশ। সুপার 4-এ গেলে টাইগারদের প্রথম ম্যাচটা হবে ওই দুবাইয়েই বি গ্রুপের সেরাদের সাথে। আবুধাবির রাস্তায় এই হলুদ সোডিয়াম বাতিগুলো জ্বলে ওঠার অপেক্ষায় আছে বাংলাদেশ দলও। আবুধাবি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে দুবাইয়ের টিম হোটেল
হিলটনে তাদের অবস্থান হবে যখন শ্রীলঙ্কা আফগানিস্তান লড়বে এই আবুধাবিতেই। আরো একটা আশার আলো জ্বলবে কি বাংলাদেশের, সেই স্বপ্নে বুক বাঁধছে লাল সবুজের প্রতিটি ক্রিকেট ভক্ত, সঙ্গে টিম টাইগার্সও। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক আকস্মিক বন্যার ভূমিধসে ভারতের বিপর্যস্ত হয়ে পড়েছে হিমালয় অঞ্চলের দুটি প্রদেশ। 24 ঘন্টায় উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে প্রাণ গেছে 18 জনের, আরও 16 জন এখনও নিখোঁজ। আশঙ্কা বাড়তে পারে প্রাণহানি। প্রলয়ঙ্কারী বন্যায় আটকো হাজার খানেক মানুষ। ক্লাউড বার্স্টের কারণে সোমবার রাত থেকেই রাজ্য দুটিতে হচ্ছে ভারী বর্ষণ, যাতে পানিতে ডুবেছে শহরাঞ্চল, গ্রাম সহ বহু আবাসিক এলাকা। পানির তোড়ে বহু বাড়ি, হোটেল এবং যানবাহন ভেসে গেছে। মূল সড়কগুলোয় পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ 3টি হাইওয়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। গেল 12 ঘন্টায় সিমলায় রেকর্ড করা হয়েছে 141 মিলিমিটার বৃষ্টিপাত। এদিকে মৌসুমি বৃষ্টিপাতে নাজেহাল উত্তর পূর্বাঞ্চলীয় ভারতও, বন্যায় প্লাবিত মণিপুরের ইম্ফল এবং গোলাঘাটের বহু এলাকা। 72 ঘন্টা পেরোলেও বন্যা কবলিত এলাকাগুলোই কমছে না পানি। শেষ করব সন্ধ্যার বাংলাদেশ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ 4টি বিকল্প প্রস্তাব। ভোটের আগে সাংবিধানিক আদেশ কার্যকর চায় জামায়াত। মৌলিক সংস্কারের জন্য আদালতে যাওয়ার পরামর্শ বিএনপির। ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে, এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে না বলে, সেটা একটা লেজিটিমেসি আসবে। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে উইথ অ্যামেন্ডমেন্ট, কিন্তু এটাকে ডিক্লাইন করার কোনো সুযোগ এখানে আছে বলে আমি মনে করি না। রোজার আগে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা। তরুণরা ভোট কেন্দ্রে আসবে বলে আশা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক, রেলপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। যানজটে সীমাহীন ভোগান্তি। আগামীকালও কর্মসূচির ঘোষণা। তারা 3 দফা সম্পূর্ণই অযৌক্তিক দাবি স্থাপন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা এই ব্লকের কর্মসূচি পালন করেছি। আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছি। আলোচনার সাপেক্ষে যদি না সমাধান করে, অনেক গাড়িওয়ালারা, রাস্তার যাত্রীওয়ালারা এরা কি করবে? ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদের সাক্ষ্য। হত্যায় জড়িত বাহিনীর সদস্যদেরও বিচারের আওতায় আনার দাবি। সাবেক প্রধানমন্ত্রীর আরও 2টি লকার জব্দ। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রতিনিধি দলে যাচ্ছেন বিএনপি, জামায়াত এবং এনসিপির 3 নেতা। সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করবেন ডক্টর ইউনূস। দর্শক, এই ছিল আমাদের আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।